আল্লাহ যেভাবে বানাইছে আল্লাহর উপরে আমি খুশি। এইভাবে করে বিয়ে করতে সাহস পাইতাম না। একা একা রাজি কিনা এইটা খালি জিগাইবেন, আবার শিল্পীরে কইবেন যে ছোটো মানুষ, হ্যাঁ এইভাবেও কইবেন ওর যাতে মন ভাঙে। এরপরে যদি দেন যে না শিল্পী রাজি, তারপরে আমি বিয়ে করবো 1 সপ্তাহ টাইম। এখন তুমি যে সবাই কয় তুমি আমার সাথে বিয়ে বাবা রাজি হয়েছে নাকি সত্য? হ্যাঁ, আর অন্য কয় কি না আমি রাজি, সত্য। তাকাই থাকে, তাকাই থাকে বলে এদিকে আমি যদি বলি যে উনি আমার হাজবেন্ড, তখন আমার মুখে দিয়ে তাকাই থাকে। লজ্জা লাগে না আপনার? না, কেন? আমাদের হলে তো লজ্জা লাগতো যে কি পরিচয় করাই দিব বা এরকম কিছু। আমার কাছে কোনো সময় লজ্জা লাগে না। মানুষে যদি জিজ্ঞাসা করতো উনি কে, বলতাম উনি আমার হাজবেন্ড। উনি বলে পরিচয় দেয় আপনার? আমি কইতে দেরি করি, আমি সহজে কই না, কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি কয়। উনি আমার হাজবেন্ড। আমার হে যে আমার যতটুকু ভালোবাসে, কোটি কোটি টাকা দিয়ে এই ভালোবাসা পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম। নজরুল ইসলাম। বয়স কত নজরুল ভাই? 43 বছর। আমার আব্বা মানুষের কাজ করতো। আচ্ছা। আমরা 4 ভাই 6 বোন, বোন সব বড়। তো এইগুলি আব্বাই কেউ লেখাপড়া করাইতে পারে না। তারপরে আমি একটু বুঝতে পারার পরে পাশের বাড়ির মানুষে আমারে স্কুলে নিয়ে ভর্তি করছে। পরে আমি ওই জায়গায় স্কুলে 5 পর্যন্ত পড়ছি। তারপরে আমি নলছিটি শহরে একা একা যাইয়ে ভর্তি হয়েছি, আমার আর কেউ পড়াইবে না। নলসিটিতে? নলছিটি থানায়। আচ্ছা। কোন ক্লাসে ভর্তি হয়েছেন? 6-এ। 6-এ? 6-এ আমি একা একা। আপনার আর অন্য ভাই বোন পড়াশোনা করতো না? না, আব্বা গরিব তো কেউই পড়ায় না, কিন্তু আমি নিজের বুদ্ধিতে একা একা যাই, আমার ভর্তিও করায় না কেউ। আমি নিজে নিজে যাইয়া ওই স্কুলে ভর্তি হয়েছি। দৈহিকভাবে আপনি যেরকম, আপনার বাকি ভাই বোনও কি একই রকম? আমি একই রকম। শুধু আপনি একাই এরকম, আমি আর একাই কেউ এরকম। এরকম হয় নাই? না, আচ্ছা, বলেন তারপরে। ওই জায়গায় ভর্তি হয়েছি, আমি একা যাই ভর্তি হয়েছি, আমি চান্স পাইছি। হুম। তারপর ওই জায়গায় লেখাপড়া করছি 8 পর্যন্ত। আচ্ছা। তা যেই বাসায় থাকতাম খাইতাম, আমার বাসায় দিয়ে একটু খরচা চালানো একটু কষ্ট হয়। হ্যাঁ। পরে হেগোয়ার হেরা একটু রাগ হয়েছে। পরে আমি 8 পাস করার পর বাড়িতে আইছি। আচ্ছা। চিন্তা করছি যে বাড়ি বইয়ে পড়িয়া যাইয়ে পরীক্ষা দেব। আচ্ছা। তো এইটা আর হয় নাই, এইটা হয় নাই। আমার মা আর আব্বা হলো সরল সোজা মানুষ, আমার বড় ভাইয়ের উপরে চলে, আচ্ছা। বড় ভাইয়ের কথায় চলে। তো বড় ভাই চায় না যে আমি লেখাপড়া করি। আচ্ছা। তো এই জন্য আমার আর লেখাপড়া হয় নাই। বাড়িতে থাকতেন, বাবার ওখানে খাওয়া দাওয়া করতেন? খাওয়া দাওয়া করতাম, কিন্তু কষ্ট হইতো আর কি। আব্বার লোকজন বেশি, খাওয়া দাওয়া আর কি কষ্টেই চলতো। আচ্ছা। কিন্তু আব্বাই মায় ভালোবাসতো, এখন সমর্থ হিসাবে আমার ভালোবাসতো বেশি। যখন আমি স্কুলে যাইতাম না, তখন ওই পোলাপান আমার দেখে হাসাহাসি করতো, দৌড়াইতো পিছিয়ে পিছিয়ে। এক জায়গায় গেলে পিছিয়ে অনেক মানুষ করতো। এই তখন খারাপ লাগতো যে আল্লাহ আমার যদি একটু বড় বানাইতো, তাহলে তার মানুষ আজকে আমার পিছিয়ে দৌড়াইতো না, হাসতো না। তারপরে যাই হোক, আমি তারপর আল্লাহ যেভাবে বানাইছে আল্লাহর উপরে আমি খুশি। যখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ যা করে ভালোর জন্য, আমি এই জন্য খুশি। তারপরে আমি 6-এ যখন পড়তে, ওই স্কুলেও ওই রকম আমার পিছিয়ে পিছিয়ে মানুষ করতো। তো এইটা পড়ার পর যখন বাড়িতে থাকলাম, তখন খাওয়া দাওয়ায় কষ্ট। তারপর আমার কিছু মানুষে কইলো কি, তুমি ঢাকায় চলে যাও। হ্যাঁ, ঢাকা যাইয়ে কিছু করো, ভবিষ্যতে তোমার বাড়ি বাপ মা কয়দিন থাকবে, তারপর তো তোমাকে জাগান জমিন কিচ্ছুই নেই, তোমারে খাওয়াইবে কে, ওই বাইরেও তোমারে খাওয়াইবে না। পরে আমি মায়ের আব্বারে না কইয়া ঢাকায় আইছি। ঢাকায় আইয়া একদিন ছিলাম, একদিন থাইকে আবার চলে গেছি। কোথায় ছিলেন একদিন? একদিন আর কি সারাদিন ছিলাম, ও, ঢাকা এই শহরে মহাখালী আইছিলাম। এই ঘোরাফেরা করছেন? হ্যাঁ, আর কোনো আপনজন আত্মীয় স্বজন নাই, কই থাকুন। পরে আবার আমি ওই এক হোটেলে বইছি, হোটেলওয়ালা কয় ভাই তোমার কি সবাই খাইতে দেবে, কিন্তু রাত্রে কেউ থাকতে দেবে না। আচ্ছা। পরে আমি এই বইতে আবার চলে গেছি, আচ্ছা। এই 95-তে ঢাকা আবার বাড়িতে চলে গেছি। 95 সালের ঘটনা? হ্যাঁ, 95-তে বাড়ি চলে যাইয়া তারপরে আমি আবার খুলনায় গেছি। কিছুদিন পর খুলনা গেছি একটা পানের বাক্স দিয়ে দোকানদারি করার জন্য, কারণ আমাদের দেশের সব মানুষ খুলনায় থাকে। তা দোকান দিয়ে মোটামুটি দোকান দিয়ে চলতে পারি আমি। কিন্তু এরশাদ শিকদারের তো নাম শুনছেন। আর ওই আওয়ামী লীগ তখন ক্ষমতায় আইছে, আর এরশাদ শিকদার আর ওই হান্নান শরীফ আছে, উনি আর কি ওই এই দুই গ্রুপে বাঁচত, গোলাগুলি বাঁচত। তখন মানুষ আর কি ওই দোকানপাট থুইয়া সব থুইয়া দৌড়াইতো। এরকম 2-3 মাস আমি তো দৌড়াইতেও পারতাম না, বোম মারতো, করতো। পরে ওই ভয়তে খুলনার দোকান ছাড়িয়ে দিছি। পরে খুলনার দোকান ছাড়িয়ে দিয়ে আবার আমি ঢাকায় আইছি।
ঢাকা আইসি এক লোক আমারে দেখে মায়া করছে। পরে কয় তুমি যে ঢাকা আইসো থাকবা কই? হ্যাঁ, তা আমার বোন জামের একটা হোটেল আছে, আর আমার বাইর পোলারা এরা কলেজে পড়ে, লজিং এমনি বাসা রেখে থাকে। তা তুমি আমার সাথে লও, তোমার আমি এই জায়গায় ঠিক করে দিই মাদার টেক। কারণ ওই লোকে আমার একটু থাকার জায়গা দিছে, থাকার জায়গা দিয়ে উনি তো আবার উনি দেশে চলে গেছে। কারণ একটা পানের দোকান দেবো, আমার কাছে টাকাও নাই। তারপর যদি জায়গা ঠিক করতে পারি তাহলে আমি একটা দোকান দেবো। তা আমি ওই 200 টাকা দিয়ে শুধু ডাইল আর ভাত খাইছি 97-তে। ডাইল আর ভাত খাইছি, আর ওই থাকছি ভালো জায়গায় হ্যাঁকুর সাথে। পরে যখন আমার ওই টাকাটা শেষ, পরে আমি পানি ছাড়া আর কিচ্ছু খাইতে পারি না। এরকম 5 বেলা 4 বেলা যখন আমি কিচ্ছু খাই নাই, শুধু পানিই খাইছি। 4 বেলার সময় সকালবেলা এক মাদার টেক ক্লাব আছে, ওই ক্লাবের এক লোক আমার ওই 10-12 দিন ওই জায়গায় ওই হোটেলে বইয়ে থাকতে দেখতো, তো তখন ওই লোকে আমার জিগাইলো যে ভাই তোমার যে প্রতিদিন এই জায়গায় বইতে যে সারাদিন বইয়ে থাও, তুমি কোন বাসায় আইছো, তোমার এখানে কে আছে? পর ওনার সাথে কইলাম যে আমার এখানে কেউ নেই, আমি আইছি, একটা লোক থাকতে দে, সেই জায়গায় থাকি, আমি একটা পানের বাক্স দিয়ে যদি দোকান দিয়ে বইতে পারি, এই জন্য আমি আর কি বইয়ে থাই, যদি কেউ আমার একটু সুযোগ দেয় তাইলে আমি একটু এই দোকান দিব। উনি এই কথা শোনার পর উনি চলে গেছে, আমার ভালো মন্দ কিছু কয় নাই। তখন কিন্তু আমি 4 বেলা খাই নাই, শুধু পানিই খাই। আমি আর কি মানুষের কাছে খাওয়ান চাইলে তো পাই, কিন্তু আমার শরম লাগছে, আমি কেউ কাছে কই নেই আর খাইও নাই। তো যে বাসায় থাকি ওই মহিলা, বাড়ি এলাম মহিলা, উনি দেখকে আবার একটু বুঝতে পারছে যে ভাই আপনার যে শরীরটা কীরকম জানি শুকাই লাগে, আর কথা কইলে কাঁপে, হ্যাঁ আপনি কি ঠিকমতো খান না? তখন তো জ্যৈষ্ঠ মাস, তখন আমি কইলাম না গরম তো এই জন্য আমার এরকম, আমি খাইছি। তবু শিকার পাই না আর কি। তাই বিকেলবেলা যখন দুপুরে তো খাই নাই, আর দুপুরে খাই না তো 5 বেলা হয়েছে না, 4 বেলার সময় ওই লোকের সাথে আমার কথা, তো দুপুরেও তো খাই না, যখন 5 বেলা হয়েছে, তো বিকেলে আমি বই রয়েছি যে আমি তো আর না খাই থাকতে পারি না, এখন আমি কেউ না কেউ তো আমার ধরতেই হইবে। হ্যাঁ, এরকম আর কি মনে মনে কইতেছি, বুঝলেন? আমি পানি খাইয়া আমার ক্লান্ত লাগতেছে, কথাও কইতে পারি না। পরে ওই লোকটা পিছন দিয়ে ধরিয়া আমার কোলে করিয়া হোটেল দিয়া নিচে নামাইছে, পিছন দিয়ে ধরছে আর কি। তার ওই হোটেলের মেসিয়ার, আমি এবার ভয় পাইছি, হোটেলের মেসিয়ার টাইনিয়ে ধরছি, কারণ আমার এই জায়গায় তো আপন কেউ নেই, আমার নামাই লোকে। তখন হোটেলের মেসিয়ার কয় আপনি সকালে যে লোকের লাগে কথা কইছেন, আপনি ভয় পাইয়েন না, সেই লোকই আপনার কোলে লইছে। তো উনি আমার কোলে করে নামাইয়ে রাস্তায় নামাইয়ে খাড়া করাইয়া হেবাক আপনি কি ভয় পান কা, আপনি চলেন, আপনি না দোকান দেবেন, আমাকে ক্লাবে চলেন। তখন একটু সাহস পাইয়া ওনাকে ক্লাবে লই গেছে ওনাকে বসের কাছে। তো ওনার বসের কাছে যাওয়ার পর ওনার বসের যাই কইছে যে বস আমাকে অফিসের সামনে এর একটা দোকান দিয়ে দেন, এর কাছে টাকাও নাই, ক্যাশও দেবেন, আপনি দোকান দিয়ে দেবেন, এই জায়গায় বেশি কিনে যাতে এর পেট চলে। পরে হে কইলো যে দোকান দেওয়া লাগবে না, তুমি চলো, আমি হলে যাইতেছি, এই হলে আবার বেলাকে টিকিট বিক্রি হয়, হ্যাঁ এটা তো আর আমি জানি না। হলে হলে লইও এরে খাওয়াও, আগে খাওয়াইও হোটেল হলে লইও, হলে এরে দিয়ে দেই সিনেমা হলে। সিনেমা হলে, আগমন হল, আর ওই বাসাবো আগমন অতিথি সিনেমা হল। পরে আমার হলে নিয়ে গেল, একটু খাইতে পেয়েছে হোটেলে, ওই লোকটা আমার ওই জায়গায় লইয়ে গেছে, যে এই লোকটা আমার নেছে স্যার সকাল হইতে, হ্যাঁ ওই লোকটা কিন্তু আমার জন্য ভালো, হ্যাঁ আমার জন্য অনেক উপকার করছে। ওই লোকটা এলাকায় কিন্তু আবার ওই মানুষ তো জানেনি যে নেশাখোর আছে না, ওই লোকটা বলে ওই রকম। কিন্তু সবাই আমার কয় যে তোমারে এত হে ভালো জানলো কীভাবে, আমি কই জালে এটা আল্লাহরই একটা রহমত, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ এটা আল্লাহর রহমত, এটা আল্লাহই পাঠাইছে। জি বলেন। পরে ওই হলে যাইয়া ওই বসে কই দিল যে ওনারে প্রতিদিন বেলাকে টিকিট বিক্রি করতে হইলে প্রতি সুতে 5টা টিকিট দিতে হইবে, আর 100 টাকা ডেলি দেবা, যতদিন উনি টিকিট বিক্রিতে চালু না হইবে অতদিন ওনার 100 টাকা দেবা, আর যখন টিকিট বিক্রি করে উনি ইনকাম করতে পারবে তখন আর লাগবে না। তো আমার ওই দিন হইতে টিকিট 5টা দিত, আর ওই 100 টাকা দিচ্ছে। তারপরে আমি 2 দিন পরে আমি 250-300 টাকা ওই টিকিট বিক্রি করে এমনি লাভ পাইতাম, আমার আর কষ্ট হয় না, ওই 5 বেলায় শুধু কষ্ট হয়েছে। কারণ 3 মাস ওইভাবে করছি, কিন্তু ওই টিকিট কী করে জানেন স্যার, ওই ফার্স্ট ক্লাস টিকিট ডিসি কইয়ে বিক্রি করে ওই বেলাকাররা, আর আমি করি কি কাউন্টারে 5 টাকা ধরেন 20 টাকা, আমি 25 টাকা বেশি, কাউন্টার বন্ধ, আমার 5টা টাকা লাভ, এইটাই কই। কারণ আমি ওই মিথ্যে কথা কইয়া
বেশি না, এই লই আমার বেলাকাররা আমার লাগে গ্যাঞ্জাম করে, ঝগড়া করে। হ্যাঁ, পরে আমি ওই টিকিট বিক্রি ছাড়িয়ে দেবো। এখন কী করবো, ছাড়িয়ে দিলে এটা তো অন্যায়, অন্যায় ব্যবসা, তাহলে আমি কী করবো? তাহলে আমি দেখি কি গাড়িতে রেড কিচেন জাতীয় লটারি আছে না, ওইটা দেখি গাড়িতে বিক্রি করতে করে। তখন হলের সামনে যখন যায় তখন আমি 2টা লটারির টিকিট কিনছি, 10 টাকা টিকিট না, ওই 2টা টিকিট কিনে ওই টিকিটের পিছনে আমি ওই ঠিকানাটা পড়িয়া এই রেড কিচেন মগবাজার সেই অফিসে আইছি। আইয়া এবার হেনে কইছে যে এই টিকিটগুলো তো ওরা যে কইছে যে আমরা কমিশনে বিক্রি করি, কিন্তু কোথায় দিয়ে করে না করে এগুলো আমার কয় নাই। পরে আমি সরাসরি এই রেড কিচেন অফিসে আইছি। আওয়ার পর আমি হেগোদারে জিগেছি, তো আমারও কিন্তু এই থেকে কিন্তু মানুষ আমার ভালোবাসে। পরে আমি আইসি পর ওনারা আমার দেখাই দিয়েছে, ভাই এ জায়গায় লক্ষ লক্ষ টাকার টিকিট এজেন্টের মাধ্যমে ছাড়া হয়, তুমি এজেন্টের কাছে যাও। এজেন্ট অফিসে আমার দেখাই দিয়েছে, এই এজেন্ট অফিস হলো নয়াপল্টন। হ্যাঁ, নাম্বার কই দিয়েছে। তারপর আমি এজেন্টের কাছে গেছি। তো এজেন্ট অফিসে যাওয়ার পর ওই এজেন্ট অফিসের যে ম্যানেজার, উনি আবার আমার, ওনার খুব ভালো জানে। হ্যাঁ, দেখেই আমার সব ব্যবসাটা কীভাবে হইবে সব কিছু শিখাই দিয়েছে। তারপর উনি আমার টিকিট দিয়েছে অল্প, আমি নগদ টাকায় লইছি। লওয়ার পর বিক্রি করে ওই দিন আমি 3বার টিকিট লইছি, আর কি মার্কেটে বিক্রি করা শুরু করছি। এরপরে উনি আমার নিজে 1000 টাকার টিকিট ওনার তরফ থেকে বাকি দিয়েছে, দিয়ে কইছে যে ভাই আপনি যদি 1000 টাকা আমার নাও দেন আমার দুঃখ নাই, হ্যাঁ, কিন্তু আপনি টিকিট বিক্রি করতে পারবেন। আপনি অল্প টিকিট নিয়ে মতিঝিল যাইবেন, আবার রিক্সা ভাড়া দিয়ে আইবেন, আবার মৌসাক যাইবেন, রিক্সা ভাড়া দিয়ে আইবেন, আপনার সময় লস। এইভাবে করে উনি আমার ব্যবসাটা শিখাইছে। তখন আমি টিকিট বিক্রি করিয়া ডেলি 1000 টাকা ইনকাম করছি। কিন্তু কষ্ট হয়েছে যে আমি আজকে বিক্রি করতে গেছি সকাল হইতে ধরেন 4টা পর্যন্ত আসছি না, এরপর আমি আসতে পারিনি। পরের দিন আবার যাইতে পারি নাই, পাও ব্যথা হয়ে যায়। আমি তো 8টা বিক্রি করতাম বিভিন্ন অফিসে। হ্যাঁ, পরে এইভাবে করতে করতে আমি 2005 সাল পর্যন্ত এই টিকিটই বিক্রি করতাম। তা টিকিট হলো 2 মাস থাকতো, 2 মাস বন্ধ থাকতো। আর রোজার মাসে তো কোনো রোজার টিকিট থাকতোই না, এটা লটারি। যখন যে লটারি পাস থাকতো আমি এটা করতাম, কিন্তু বিয়ে করতে সাহস পাইতাম না, কারণ লটারির টিকিট 2 মাস থাকে, আবার 2 মাস বন্ধ। তারপর আবার আমি একদিন কামে গেলে আর 2 দিন যাইতে পারি না, 8টা বিক্রি করি, পাও ব্যথা হয়ে যায়। হ্যাঁ, এইভাবে করে বিয়ে করতে সাহস পাইতাম না। তা সোনালী ব্যাংকে আমি তো বিভিন্ন অফিসে, হাইকোর্টে, জজ কোর্টে, তারপর ওই মতিঝিল বিভিন্ন ব্যাংকে, তারপর বিভিন্ন অফিসে, সব জায়গায় আমি টিকিট হাইটে বিক্রি করতাম। প্রথম তো করছি হইলো মার্কেটে, তারপর হইলো অফিসে। তো ব্যাংকের এক অফিসার, উনি আবার ওই মোবাইল কার্ড বিক্রির এজেন্ট আছে। তো উনি আমার কইলো কি তুমি 20-30 হাজার টাকার কার্ড আমার কাছে দিয়ে নাও, ওই 300 টাকার 600 টাকার কার্ড। তখন তো আর ফেলাক্সি নাই, আর কি শুধু কার্ডেই মোবাইল চলে, কার্ড ছাড়া চলে না। তো ওই কার্ডটা আমার বিক্রি করতে দিয়েছে, বিশ্বাস করি এই টাকা পয়সা আমার লাগে না। প্রতি কার্ডে উনি আমার 10 টাকা দিত, 300 টাকার কার্ডে, আর 600 টাকার কার্ডে দিত আমার 20 টাকা। তো ওই 500-700 টাকা আমি কার্ড বিক্রি করলে ইনকাম হইতো, কিন্তু করতেও সময় লাগতো না, কষ্ট লাগতো না, বিভিন্ন অফিসারেরা নিয়ে যাইতো। আর টিকিট বিক্রি করতে যখন লটারি টিকিট বিক্রি করছি স্যার, তখন তো ভিক্ষারির মতো যাইয়ে কইছি স্যার একটা টিকিট নেন। অনেকে কইতো তোমার টিকিট কিনবো না, তুমি 10টা টাকা নিয়ে যাও এমনি। হ্যাঁ, তো আমি কইছি 10টা টাকা নিবো না, যদি তার টিকিট বিক্রি করতে আমি আইসি কা। এইভাবে করে যে মানে আমি যদি ভিক্ষা করতাম তাহলে তো ভিক্ষাই করতে তো পারতাম। ভিক্ষাই করতাম। এইভাবে আমি 10 জায়গায় যাই একটা টিকিট বিক্রি করছি। কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে, কিন্তু আমি তো আর কোনো কাজ করতে পারি না। হ্যাঁ, আর আমি টাকাও জমাইতে পারি না, ওই একদিন কাম করলে আবার 2 দিন যাইতে পারি না, পায়ে ব্যথা হয়। পায়ে ব্যথা হয়, হাঁটতে পারি না, হাইটে টিকিট বিক্রি করি। হুম। আর এই যখন ওই মোবাইল কার্ড বিক্রি করতে দিল, তখন আমার একটু সাহস হইলো, শক্তি হইলো, যে এই কার্ডটা বিক্রি করতে আমার মানুষে মন্দও কয় না। সবাই আমার ডাইকে 1 সপ্তাহ যখন বিক্রি করেছি, এরপর ওই স্যারেরাই জিগায় তোমার কাছে কার্ড আছে, কার্ড না থাকলেও আমার কার্ড দিয়ে যাও। আচ্ছা নজরুল ভাই, জি ভাই। আপনার দিনের চিন্তা কি ছিল? যে কোনো রকম খেয়ে পরে বাঁচতে পারলে হয়, না, না। 2 বেলা পেটে ভাত গেলেই হয়, এরকমই তো? আর না। এছাড়া কোনো স্বপ্ন ছিল আপনার মধ্যে? না, এরকম কোনো স্বপ্ন ছিল না, শুধু একটা ছিল আমার স্বপ্ন, আমি যতদিন বাঁচতে থাকি অতদিন যেন আমি মানিজ্যত নিয়ে, হ্যাঁ, আমি কর্ম করে খাইয়ে যাইতে পারি। এছাড়াও জীবনে বড়লোক হইতে হবে, জীবনে না, অনেক না, এখনও আমার বাড়ি গাড়ি করার কোনো আশা না। আমি প্রশ্নটা এই কারণে করলাম যে কিছু মানুষ জন্মগতভাবেই ধনী, কিছু মানুষ জন্মগতভাবেই সৃষ্টিকর্তার আশীর্বাদ পুষ্ট, যেমন আমি আপনি, আমরা স্বাভাবিক।
আমাদের দুটো হাত আছে, দুটো পা আছে, আমরা দেখতে পারি, আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এটা যে কত বড় অ্যাসেট। জাস্ট নজরুল ভাইয়ের জায়গায় আপনি একটু চিন্তা করেন তো, তাহলে কি দাঁড়াবে? তো কি হতো, আপনার ওই কার্ড বিক্রি করতেন, হ্যাঁ, তারপর? কাঠ বিক্রি করতাম। তো আমার একটু সাহস হয়েছে বিয়ে করার জন্য, কারণ বিয়ে করার সাহসটা হইলো এর ভিতরে বাড়িতে গেলে মায় খালি কইতো যে বাবা তুমি একটা বিয়ে করো, বিয়ে করো। মায় তো সরল সোজা, আমার আব্বা সৎ মানুষ, সরল সোজা তো। যখন এই কথাটা বলতো আপনার মধ্যে একটা কাজ করতো না যে আমারে কে বিয়ে করবে? না, আমি এটা কইতাম মায়েরে, মায়েরে কইতাম না, আবার তারপর কইতাম মা আমি কি খাওয়াবো বিয়ে করিয়া। হ্যাঁ, আমি তো নিজেই চলতে পারি না। প্রথম কথা হচ্ছে যে বিয়ে কে করবে আমার সেটার কোনো ইয়ে নাই, আবার তারপরে হচ্ছে কি খাওয়াবো সেটার এক চিন্তা। আমি তো কামাই করতে পারি না, আর তোমরা তো আমার কিছু দিয়ে যাইতে পারো নাই। হ্যাঁ, আমি কেমনে চলবো, আমি তো চলতে পারি না। তোমার এইভাবে কইতাম তো। তারপর আমার আব্বার একটা ছিল, দাদু আছে একটা লোক, খুব ধার্মিক, হ্যাঁ, খুব পরেশগার লোক। উনি মায়েরে কইছে যে আমার খুব ভালোবাসতো ওই দাদু, দাদু ডাকতাম। উনি কইছে যে এখন নজরুলের তোমরা একটু কষ্ট করে বিয়ে করাও, হ্যাঁ, তোমরা মরে গেলে ওরে দেখবে কেটা। এই দাদু কইছে। তখন আমি বাড়ি গেছি, পর মায় আমারে কইছে তোর দাদু পেশাল পড়ে কইতে আছে তোর একটা বিয়ে করাইতে। তখন আমি মায়েরে কইলাম কি মা, যদি দাদু কইয়ে থাকে আর তুমিও যদি মন থেকে চাও, তাহলে তোমাকে চেষ্টা করার দরকার নাই, খালি আল্লাহর কাছে কও। হ্যাঁ, দাদুর প্রতি আমার একটা বিশ্বাস ছিল আর কি। হ্যাঁ, আল্লাহ ইনশাল্লাহ আমারে তাহলে বউ মিলাই দেবে। হ্যাঁ, এই কথা কয়ে বাড়িতে যাইছি। তারপর ওই কাঠ বিক্রি করি, এনে একটু সাহস হয়েছে। সেই রিক্সা চালায়, তা আমার হাইকোর্ট লইয়ে যাইতো, জজ কোর্ট লইয়ে যাইতো, মতিঝিল ব্যাংকে যাইতাম। কোন এক লোকে? কোন এক ওই রিক্সাওয়ালা। আচ্ছা, রিক্সাওয়ালা কন্টিনিউ উনি নিয়ে যেত, উনি নিয়ে যেত। আচ্ছা আচ্ছা, উনি যে কি নাম ছিল লোকের? ওনার নাম বাদশাহ। বাদশাহ, হ্যাঁ। তা উনি আমার নিয়ে যাইতো। তা নিয়ে গেলে সকালবেলা অপেক্ষাই করতো আমার। তা আমি আবার ওই সকাল যেদিন যাইতে এনার সাথে পরিচয় হয় কিভাবে আপনার? ওই এলাকায় থাকে। ও আচ্ছা, তা রিক্সা লইয়ে বাইরে, আমি তো বাইরে এলে কাজে যাবো, আমি তো রিক্সায় যাইতাম। ও এই জন্য এভাবে পরিচয় হয়। আমি তো রিক্সা ছাড়া যাইতে পারতাম না। আচ্ছা, ধরেন বাসায় দিয়া হাইকোর্ট আইলে আমি রিক্সা আইতাম, এভাবে রিক্সায় তো যাইতে হইতো। তখন আমার নেত, তা উনি আমার অপেক্ষা করতো। তা ওনার রিক্সায় উনি দেখে কি যে আমি হাইকোর্টে ঢুকে যাইতেছি, কেউ আমার বাধা দেয় না। তারপর ব্যাংকে ঢুকতেছি, বিভিন্ন বড় বড় অফিসে ঢুকি, ওই যে টিকিট বিক্রি করতে ঢুকি। উনি মনে করছে যে আমি অনেক টাকা পয়সা কামাই করি, ভালো লোকের সাথে চল মিল আছে। তা উনি এইভাবে দেখতে দেখতে উনি কইতেছে আপনি বিয়ে করেন। তা আমি কইলাম আমি বিয়ে করবো, মাইয়ে পাম কই, আমার কোন মাইয়ে পছন্দ বিয়ে করবে। উনি উনি কইতেছে, পর ওনার বউ কইছে হ্যাঁ বিয়ে করলে মাইয়া আমরা আনিয়ে দেব। এই বাদশার বউ বলেছে? হ্যাঁ, বাদশার বউ, বাদশা হেরা আমার কইছে। পরে আমি কই ঠিক আছে তাহলে মাইয়া আপনারা আনেন। হ্যাঁ, ওই মাইয়া আনিয়ে যদি আমার পছন্দ হয়, মাইয়া যদি বিয়ে রাজি হয়, তাহলে আমি বিয়ে করব। মানে আপনার কোনো পছন্দ? আমার কোনো পছন্দ নাই। আমি আবার এই কথা কইছি, আমার কোনো পছন্দ নাই। আমার শুধু দুগো বাথরাইন দেখা হইলে, আর আমার প্যান্টটাও তো আমি ধুইতে পারি না। হ্যাঁ, আমার শার্টটাও তো আমি ধুইতে পারি না, ধুইয়ে দিলেই হইবে। হ্যাঁ, আমি খালি এই কথা কইছি। পরে ওনারা একটা মেয়ের কথা কইলো, ওই মেয়েরা একটু কালো, হ্যাঁ, খাটো, বাপ নাই, ভাই নাই, কেউ নাই, শুধু দুইটা মেয়ে। হ্যাঁ, একদম কালো, আবার সাইজেও একটু খাটো। তখন আমি কই তাহলে তো আমার দ্বারে আমার এই যে এইটাই ভালো, আমার চেয়ে তো লম্বা বড়। হ্যাঁ, তারপর কেউ নাই, তাহলে এটাই আমার ভালো হইবে। তা এই কথা কইছে পর আমি এইটার নাম, এই মেয়েটার নাম হলো সায়না। সায়না। আমি এইটার উপরে 90% রাজি হয়েছি, এই মেয়েটার উপরে। এখন ওই বাদশার বউ আর বাদশার শালি হেরা, হ্যাঁ, এরা আর একটা মেয়ের কথা, ওই মেয়েটা সুন্দর আছে, দেখতে দেখতে বউর মতো হইবে। হ্যাঁ, হ্যাঁ, তো খালি বিয়ে করবে একটা মাইয়া বউ, তা হেরাও তো গরিব, হ্যাঁ তো কিচ্ছু নাই। হ্যাঁ, এই মেয়ের নাম কি? এই মেয়ের নাম শিল্পী। শিল্পীকেও তো আচ্ছা। কিছু নাই, শিল্পীর বাপে কাজ করতে পারে না, অসুস্থ। হ্যাঁ, ভাই নাই, সরু একটা ভাই, হে একদম সরু, এত 3 বেলা 1 বেলাও খাইতে পারে না। তা এই জায়গায় এলে তো সেই মেয়েরা দেখো। এখন আরেকজনে কয় না, হ্যাঁ করতে পারে, একটু কষ্ট না খাই থাকলেও হেরা তো মাইয়া সুন্দর, তারপর হেরা কোথাও যায় না। পরে আমি কইলাম না, আমার ওই সুন্দর মাইয়ার দরকার নেই, আমি ওই সুন্দর মাইয়া বিয়ে করবো না, আমি এই কালো মেয়ে বিয়ে করবো। বাদশা ভাই যদি আপনি কালো মেয়ে আনতে পারেন তাইলে আমি বিয়ে করবো, নাইলে করবো না। এটা কেন বলেছিলেন? সুন্দর মেয়ে তো আপনাকে কেন বিয়ে করবে? দ্বিতীয় কথা হয়েছে আবার বিভিন্ন সমস্যা হইতে পারে। আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে। কোনো মানুষের লিমিটেশন থাকাটা সমস্যা না, লিমিটেশন না বোঝাটা সমস্যা। উনি ওনার লিমিটেশনের মধ্যে আছে, এটা সমস্যা না। পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো না কোনো লিমিটেশনের মধ্যে আছে, কিন্তু আপনি যদি আপনার লিমিটেশনটা না বোঝেন তাহলেই সমস্যা।
উনি ওনার লিমিটেশনটা বুঝেছেন। আমি সরি ইন্টারাপ্ট করে ফেললাম, বাট দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, বলেন তারপর। ওই মেয়ে আনতে গেছে জামালপুর, এই বাদশা, এই কালো মেয়েটাকে। সেই কালো মেয়েটার চায় না? হয় চায় না। আমি খরচার 12 টাকা দিয়ে ওই মেয়ে আনতে পাঠাই দিছি। হুম ওই মেয়ে আনতে যাই মেয়ে পায় নাই, মেয়ে গেছে অন্য জায়গায় বেড়াইতে, আইতে আরও দেরি হইবে। তো এইগুলি বাদশা আমারে কয় নাই, মোবাইল করিয়া আমারে কইছে ভাই আমরা 2 দিন পর আইতেছি, আপনি মেয়ের সাথে কথা কন। হ্যাঁ, ফোনে আমার কথা কইছে, ফোনে আমার লগে কথা কইছে শিল্পীর সাথে, কিন্তু আমি তো মনে করছি চায় না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কিন্তু আমার সাথে ভাঙাই কয় না যে শিল্পী, কারণ আমি তো রাজি না, শিল্পীর জন্য আমি রাজি না, এটা সত্য কথাই, রাজি না। হ্যাঁ, পরে কয় ভাই মেয়ের সাথে কথা কেন, আমরা 2 দিন পরে আম। হ্যাঁ, মেয়ের দাদিরে নিয়ে 2 দিন পরে আম। পরে মেয়ের সাথে কথা কইছি শিল্পীর সাথে, কিন্তু আমি তো চাই না মনে করছি। হ্যাঁ, যাই হোক, কথা কওয়ার পর 2 দিন পর মেয়ে নিয়ে আইছে শিল্পীকে নিয়ে আসছে। হ্যাঁ। ওই চায়নারে রানে নাই, হুম শিল্পীরে নিয়ে আইছে আর শিল্পীর দাদিরে। শিল্পীর আব্বা আম্মায় কই দিয়েছে যে মেয়ে যদি রাজি হয় তারপরে আমাকে আই নেবা, তারপর আমরা যাবো, তারপরে বিয়ে হইবে। হুম। আপনার সম্পর্কে বলেছে ওদেরকে সব? হ্যাঁ বলছে, তারপরও ঘটকরা তো আর সব আমি বাস্তবে যেরকম এরকম তো মনে হয় বলে নাই। হুম হ্যাঁ, যেটা আমি বুঝি পরে কইতেছি। হুম পরে হেরা কইছে ঠিক আছে তাহলে মাইয়ে লইয়ে যাও, মাইয়ে রাজি হইলে তারপরে আমরা। হুম তখন ওই শিল্পীর নিয়ে শিল্পীর দাদিয়া পরের দিনই আমার রুমে আইছে, আর বাদশা ভাই বউ হেরা তো আছি। হুম তখন এরকম আইতে আছে আমার ঘরে, যাইতে আছে, কথা কয়। তাই আমি তো শিল্পীর দাদির সাথে কথা কই, কিন্তু আমি বাদশা ভাইয়ের সাথে কইছি যে আমি তো এই মেয়ের লগে কথা না, আপনার তো কালো মেয়ের লগে কথা, কালো মেয়ের জন্য আমার কালো বিয়ে- মেয়েটা কোথায়? কালো মেয়েটা কোথায়। পরে উনি আমার বাঙ্গাই সব কইছে হুম যে একটু মেয়েটার নামে একটু বদনাম কইছে, যে আচ্ছা, আচ্ছা। ওগুলি কই লাভ নাই আর কি, আমার আর কি ই করাইলো আপনারা কনভিন্স করার জন্য কনফেস করছেন, করার হ্যাঁ। জন্য। কিন্তু শিল্পীর সাথে আমার কথা হয়, কিন্তু বিয়ের কথা তো আর হয় না, আচ্ছা এমনি কথা হয়। আচ্ছা। হ্যাঁ, এরকম কথাবার্তা হওয়ার পর শিল্পীর দাদির লোক আমার কথা হয়। শিল্পীর দাদির আমি একা একই আবার আনি ঘরে, আনিয়ে আমি কই যে দেখেন আপনার তো আপন নাতি, বাদশা ভাই কী কইলো, বাদশা ভাইয়ের বউ কী কইলো, হ্যাঁ, শিল্পীর বয়স কম, এটা কী কইলো, এগুলি কিন্তু বড় কথা না। যদি শিল্পী এই জায়গায় আমার সাথে বিয়ে রাজি নয়, আপনারা যদি বুঝাইয়া হুনাইয়া রাজি করেন, এরপর যদি শিল্পী পরে চলে যায়, শিল্পীর একটা বদনাম হইবে, আমারও কিন্তু একটা বদনাম হইবে, আর আপনি সারা জীবনের জন্য কথা ইতে পড়বেন। হুম কিন্তু আপনি নিজের শিল্পীরে বুঝাইবেন না, আপনি দেখবেন শিল্পী একা একা কতটুকু বোঝে, একা একা রাজি কিনা, এইটা খালি জিগাইবেন, আবার শিল্পীরে কইবেন যে ছোটো মানুষ। হ্যাঁ, এইভাবেও কইবেন, ওর যাতে মন ভাঙে। এরপরে যদি দেখেন যে না শিল্পী রাজি, তারপরে আমি বিয়ে করবো, 1 সপ্তাহ টাইম, এই 1 সপ্তাহ ওর সাথে আপনি এরকম করেন। ওই শিল্পীর দাদির আমি কইতাম, আপনি আমারও দাদি, হ্যাঁ, আপনি কি চান যে আপনার নাতিকা বদনাম হোক, একটা কলঙ্ক হোক, তা ওর যদি কলঙ্ক হয় আমারও কলঙ্ক হইবে। হ্যাঁ, এখন আপনার আমিও নাতি ওয়ও নাতি, কারণ উনি বুঝাইছে ওইভাবেই কইছে, কিন্তু ওই রাজি। উনি আবার আমার কয় আমি মিথ্যা কথা কই না, ওর আমি অনেকভাবেই কইছি, ওই কিন্তু আপনি ওরা জিজ্ঞেস করলেন না যে তুমি আমারে কি দেখে রাজি হইছো? ওই রাজি। এখন এইভাবে যখন 4 দিন কইছে, 4 দিনের দিন ওরে আমি ডাকছি। হ্যাঁ, ডাইকে আমি ওর কাছে আমি জিগাইছি। পরে ও রাজি। হ্যাঁ, তো ওর সাথে আমি একটু বেশি কথা কই নাই, বেশি কথা কই নাই, খালি 2টা কথাই কইছি যে আমি তো এরকম লোক, তুমি কিন্তু ভালো একটা ছেলের সাথে বিয়ে বইতে পারবা। হ্যাঁ, এখন তুমি যে সবাই কয় তুমি আমার সাথে বিয়ে বাবা রাজি হয়েছে, এটা কি সত্য? হ্যাঁ, আর অন্য কয় কি না আমি রাজি, সত্য। 4 দিনের দিন ওর লগে কথা কওয়ার পর ওই রাজি। এরপর আমি ওই বাদশা ভাই কয় দেখেন এখন আর এত ই করে রেখে লাভ নাই, বাদশা ভাইয়ের বউ, এরপরে এই শিল্পীর দাদি, হুম এখন আর বাজাই রেখেন না, এখন যাইয়া ওর বাপ মায়ের আমরা নিয়েই হেরা আইলে এরপর বিয়েটা পড়াই। তারপর আবার হ্যাগো 12 টাকা দিয়ে হেরা গেছে, ওই বাসা গেছে ওই শিল্পীর মা আব্বারে আনতে। আল্লাহ যা করে, এটা আল্লাহ ছিল আমার পক্ষে। হ্যাঁ, যেটা আমি বুঝি আর কি। পরে আনতে গেছে ট্রেনে, ওই বাসারে কি করছে, ওই মলম পাটি হেরে মলম খাওয়া দিয়া হ্যাঁ টাকা পয়সা নিয়ে হ্যাঁ অন্য জায়গায় লয়ে গেছে, হ্যাঁ ট্রেন আলারা অন্যদিকে লয়ে গেছে, হ্যাঁ আর জামালপুর যাইতে পারে নাই। পরের দিন 2 দিনে বাসার কোনো খবর নাই, জামালপুর হেরা কইতেছে আমাকে নেতে যাওয়ার কথা শিল্পীর আব্বায়। হ্যাঁ, এখন হেরা কয় এদিকে, হেরা কয় শিল্পী জামা হেতু গেছে আনতে, এইভাবে হেরে আর কি 3 দিন খোঁজাখুঁজি, হ্যাঁ কোনো খবর নাই। হুম। 3 দিনের দিন, হ্যাঁ 3 দিনের দিন হে ঢাকা আইছে, হ্যাঁ ঠিক মতো কথা কইতে পারে না, ওই যে নেশা মেশা খাওয়াইছে তো মলম। হ্যাঁ,
পরে আওয়ার পরে ওই বাসার বউ ফোন দিয়েছে ওই শিল্পীর আব্বা আম্মার কাছে যে আপনার জামাইতে 3 দিন পর আমরা ফেরত পাইছি এই অবস্থায়, এখন আপনারা একটা কাজ করেন, আপনারা আইয়ে পড়েন, হেরে এখন আমরা কেমনে পাঠাম, হুম হে তো এখন অসুস্থ, আপনাকে যাই যে আনবে কীভাবে আনবে। মানে হেরা কইতেছে না আমার আর আমু না, আবার দরকার নাই, মায়া আছে, গার্জিয়ান তো মাই বড়, গার্জিয়ান মায়, আল্লাহ রসুলের নাম লইয়া আপনারা বিয়া পড়াই দেন। ও এই শিল্পীর মায়ার আব্বায়ন ওই আল্লাহ আমার পক্ষে কাজ করছে, এটা বুঝলেন, এটা আমি এই জন্যই বলা হয় কোনো ঘটনা কি আসলে নেগেটিভ, আল্লাহ যা করেন ভালো ভালোর জন্য আমি এটা কইতেছি, আপনি পরে বুঝবেন। হ্যাঁ 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 পরে এই যখন হেরা অনুমতি দিল তখন আগস্টের 22 তারিখ 2005, তখন আমি এই কাজী বাসায় আনি। আর আমার ওই যে অফিসের টিকিট বিক্রি করতাম, এজেন্ট 6টা অফিসের সবাই আমার ভালোবাসতো অফিসাররা, হ্যাঁ, তো ওই হ্যাঁ 6 জনের আমি দাওয়াত করছি, সব অফিসের 6 জন লোকের দাওয়াত করছি, এমনি ওই আমার এলাকার কেউ দাওয়াত করি নাই। তো হেরা আইসে, আর ওই যে লোকটা আমার ব্যবসা শিখাইছে টিকিটের ব্যবসা, হ্যাঁ তো আইসি, হেরা আওয়ার পর এরা আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখলো। এখন আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখতে হবে না, এই মেয়ে যাই হেরা দেখলো। আর আমি তো হের আগে সব টাসেবের বাঙ্গাই কইছি, আর একটা চালাক ওই অফিসে থাকো আনছি এই জন্য যে আপনারা সবাই হেরে ধরেন শিল্পীরে, কারণ আমি বাসার বউর কথা, আমার ওই দাদি শাশুড়ির কথা, এখন তো দাদি শাশুড়ি, হুম ওই শিল্পীর দাদির কথা, হুম তখন আমার পুরোপুরি বিশ্বাস হয় নাই। হুম এই জন্য হেরা আমার বিশ্বাস্ত লোক, হেগো লাগে আমি 10-12 বছর ব্যবসা করি, হেরা আমার ক্ষতি চাইবে না, হেগো আনিয়া হেগো পাঠাই দিছি। হেরা আনুষ্ঠানিকভাবে এই মেয়ে দেখছে, মেয়ে দেখার পর ওই মেয়ের একা নিয়ে বুঝাইছে যে তোমারে কি এই চাপ বাসা জোর করিয়া বিয়ে করাইতে আছে, বাসার বউ তোমার দাদি, তুমি সত্য কথা কও, তোমরা কি ভয় দিতে আছে, যদি এরকম কিছু হইতে আমাকে দ্বারে কও, আমরা তোমার পাক্ষে তোমার বড় ভাই, হ্যাঁ, তোমার মা বাবার কাছে আমরা পুষাই দেব, এই বিয়ে তুমি করো না, কারণ এই ছেলে, তুমি কত সুন্দর একটা মেয়ে, হ্যাঁ, ওই কাছে থাকলে ভালো হইতো। কাছে আসবে, তো কাছে থাকলে ভালো হতো। উনি একটা ভালো কথা বলছে, কাছে আসবে উনি। এবং মোস্ট ইন্টারেস্টিংলি ওনার একটা বাচ্চা আছে 7 মাসের, উনি বাচ্চাটাকে ফিট করাতে হয়, বাইরে বসিয়ে রেখেছি, আর এই বাচ্চাকে নিয়ে এই মুহূর্তে বসাও সম্ভব নয় এই জায়গাটাতে, বাট কাছে আসবে। গল্পটা আপনারা শোনেন, আমার কাছে মানে পরে যখন এরপরে হে কয় না আমার কেউ রাজি, কেউ জোর করে নাই, হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় মনের খুশিতেই তার সাথে আমি রাজি হয়েছি। দাঁড়ান আমি কাছেই নিয়ে আসি, কারণ আপনি যদি বলে ফেলেছেন হুম। তাহলে গল্পটা ওদিকেই যাবে। ঠিক আছে পজিশন, আমি এবার একটু চেক 1 2 3 কথা বলেন তো শিল্পী, একটু কথা বল। কোথায় বাড়ি, কোথায় বলেন তো? জামালপুর। জামালপুর। আপনি একটু কথা বলেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ ঠিক আছে। আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, শিল্পীকে আমরা সেটে নিয়ে আসছি। নজরুল ভাই বললো যে শিল্পীকে আনলে ভালো হতো, নিয়ে আসছি। শিল্পীর কাছে আমরা প্রয়োজনে প্রশ্নে যাব। হ্যাঁ বলেন, আপনার নাম শিল্পী তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। আনুষ্ঠানিকভাবে দেখার পর কবির নামে একটা ছেলে আছে, খুব অফিসের একটা লোক, আচ্ছা আমার ও এবার খুব রাগী এবং চালু, ও শিল্পীর ভালোভাবে দেখাইছে, দেখাইছে যে তুমি এই ছেলে লাগে বিয়ে বাবা কেন, আমরা তোমার ভাই, তুমি আমার সাথে সত্য সত্য কও, যদি কেউ জোর করে বিয়ে দিয়ে দিতে চায় আমাকে তার স্বীকার পাও, হ্যাঁ, তোমার এই বিয়ে হইবে না, আমরা তোমার বাড়ি পুষাই দেব। আচ্ছা হ্যাঁ, কিন্তু শিল্পী কয় না আমার কেউ জোর করে নাই, আমি নিজের মন থেকেই রাজি হয়েছি, আমি কারো কথায় রাজি হইনি। শিল্পী উনি যেটা বলতেছে সব সত্য? হ্যাঁ সব সত্য। তো এইভাবে করার পর তো ওই আমার যে ব্যবসা শিখাইছে প্রথম, যে লটারি ব্যবসা, ওনার নাম কাশেপ, তো উনি শিল্পীরে দেখিয়া, উনি আমার ভাই ডাকে আর আমি ওনার ভাই ডাকি, কিন্তু উনি শিল্পীরে দেখিয়া শিল্পীরে মাইয়া বানাইছে সুন্দর দেখিয়া। মাইয়া বানাই, ওই কাজীর সাথে কইতেছে মাইয়া আমার, যেহেতু মাইয়ার আব্বা আয় নাই, হ্যাঁ, এই মেয়ে আমার, আমি উকিল দিয়া এই মাইয়ের বিয়ে দেব। আচ্ছা, তো উনি নিজে উকিল হয়েছে, এবং এখন পর্যন্ত আমি তারে ভাই ডাকি ওই ব্যবসার ক্ষতি হইতে, কিন্তু হ্যাঁ আব্বাই ডাকে। উনি হলো, ওনার বাড়ি হলো মাউতাইল। আচ্ছা আচ্ছা, তো বিয়ে করলেন আপনি? পরে ওই রাইতেই বিয়া কাবিন হইলো আর কি, সরা হইলো, কাবিন হইলো। এই কাবিনের আগে আমি ওনাকে একটু কয়েকটা কোশ্চেন করি। শিল্পী, আপনি তো সবকিছু দেখে শুনে জেনে জুনে আপনি ওনাকে বিয়ে করেছেন, হ্যাঁ। তো আপনি এরকম একটা মানুষকে কেন বিয়ে করলেন? আপনার একদম ভিতর থেকে অনুভূতি যেটা, ওইটা আমাকে বলেন তো, কেন রাজি হলেন? আমি রাজি হয়েছি এই যে
আমার ওনার অনেক ভালো লাগছে, আমার দেখে পছন্দ হয়েছে। দেখে পছন্দ হলো? সবাই আমাদের তো এই ধরনের মানুষ দেখে পছন্দ হওয়ার কথা না। আমরা তো চাই আমাদের সমান হবে, মেয়েরা চায় ছেলেরা তার চেয়ে লম্বা হবে, তাই না? অন্তত 2 ইঞ্চি হলেও লম্বা হবে, আমরা তো এরকমই দেখি আমাদের সমাজে। আপনার কি ভাল লাগলো ওনার? দেখে ভাল লাগছে, আল্লাহর হুকুম না হইলে পরে তো আর বিয়ে হয় না। আমারে সবাই জিজ্ঞেসে যে এরকমের একটা ছেলের কাছে তুমি বিয়ে বইবা, তুমি এত সুন্দর একটা মেয়ে, ভালো জামাই পাবা। আমি কারোর কথা শুনি নাই, এরপরও আমি কই আমার ওনার ভাল লাগছে, আমি এর আমার পছন্দ হয়েছে, তোমরা আমার বিয়ে দাও। কি দেখে পছন্দ হলো ওনার আপনার? আপনি তো আগে দেখেনও নাই। দেখি নেই, হ্যাঁ। আমার দূর সম্পর্কের একটা ফুফাতো বোন জামাই ছিল, যায় বিয়ের কথা যায় বলছিল, আমাদের দেশে গেছে। দেশে তো না, আমি আইছি, আমার দাদি আসছিল, আমার সৎ দাদি, আমার আপন দাদি না, নইলে আমার সৎ দাদি আমার লগে ছিল। তারপরে ওনার আমি দেখলাম, সবাই আমার জিজ্ঞাসা করলো তোমার পছন্দ হয়েছে কিনা, ভাববে চিন্তা বলো। আমি কই না, আমার পছন্দ হয়েছে, আমি রাজি। কেন পছন্দ হলো? আমার ওনার প্রতি এতটাই ভাল লাগছে, এতটাই পছন্দ হয়েছে, ওনার আমার খুব ভাল লাগছে। ওনারে দেখে, মানে আমি লম্বা চূড়া দেখি নেই, ওনারে শর্ট হইলেও ওনার আমার ভাল লাগছে। এমন কি করলো যাতে ভালো লাগলো? কিছু তো কথাবার্তাও তো বলতো না তেমন একটা। না, তাহলে আপনার ভালো লাগলো কি কারণে? থাকে না প্রথমে একটা কথা তো আমাদের গুণীজনরা বলে যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আপনি তো আগে গুণ বিচার করছেন, পরে বোধহয় দেখছেন যে মানুষটা কেমন। তো গুণের কথাই যদি আসি, ওনার আপনি কি দেখলেন যেটা দেখে ভালো লাগলো? উনি আপনাকে কি বলে কনভিন্স করলো? উনি আমার কিছুই বলে নাই, ওই মোবাইলে শুধু কথা কইছিলাম, মোবাইলে শুধু কথা বলছিলাম। আনার আগে মোবাইলে কথা কইছি না, আমি জিজ্ঞাসা করছি পরে এই কথাটা যে কিসের জন্য, তো তুমি তো আমার লাগে বেশি কথা, ওই মোবাইলে যে কথা কইছি, হ্যাঁ, ওই থেকেই ওর ওই কথাটাই মোবাইলে বলছিলেন যে আমার এরকম সমস্যা আছে? কইছিলাম। ওই বাসা যখন আমি তো মনে করছি ওই যে কইলাম, হ্যাঁ, তোরে নিয়ে আসার আগে তখন কথা কইছি, তুমি যে বাসার কথায় আইতেছো, তোমার আব্বা আম্মা আনতেছে, আমি কিন্তু লোকটা এরকম, হ্যাঁ। তখন হ্যাঁ আমার কইছে সব, তারপর অনেক কথা কইছি তো এই দুদিন। কিছু মনে না করলে নজরুল ভাই, আপনার উচ্চতা কত? 3 ফুট। 3 ফুট। আর ওনার? ওনারটা তো উনি তো স্বাভাবিক মানুষের মতোই, কখনো মাপেন নাই? না। আমরা দেখাবো আপনাকে, দেখলে বুঝতে পারবেন যে শিল্পী আপনি পড়াশোনা করেছেন? আমি ক্লাস 6 পর্যন্ত পড়া। 6 পর্যন্ত পড়ছেন। থাকে না, মানুষ তো ছোটবেলায় স্বপ্ন দেখে, মেয়েরা তো বিশেষ করে দেখে যে আমার জামাই এরকম হবে দেখতে, সিনেমার নায়কের মতো হবে। এগুলো বুঝতাম না, আর এগুলো ভাবতামও না। কখনোই ভাবতেন না? না। বাবা মা যেখানে বিয়ে দিবে সেখানেই রাজি? কত বছরের সংসার আপনাদের? 17 বছর। শেখার আছে অনেক কিছু, অনেক কিছু শেখার আছে। আমরা যতই আধুনিক হই না কেন, যত কিছুই হই না কেন, এই মানুষগুলোর কাছ থেকে, এদের যেই পরিবেশে বড় হওয়া, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বিয়া ওই কাবিন হইলো, সরা হইলো, হ্যাঁ, সরা হওয়ার পরের দিন আমি এগো দেশে পাঠাই দিছি। আচ্ছা। আমি সাথে আর কথা কই নাই। আচ্ছা। কথা কই নাই, আমার মনে আবার একটা টার্গেট, আমি একটু আল্লাহর আইনটা মানি। যেরকম মানুষ বিয়ে করলে মায় বউ ঘরে বরণ করে উঠায়, আমি দেখছি, তা আমিও চাইছি যে আমার মায় এই বউ আগে দেখবে, হ্যাঁ, বরণ করে ঘরে উঠাইয়ে তারপর আমার কাছে দেবে যে বাবা তোমার বউ। আপনার পরিবারকে জানাইছিলেন আপনি? হ্যাঁ, বিয়ের আগেই তো জানাইছি। মায় তো খুশি, মায় কইছে যে বাবা তুমি বিয়ে করো, আমরা তো কেউ যাইতে পারবো না, হ্যাঁ, টাকা পয়সা নাই, আর তুমি বিয়ে, আমি বিয়ে করবো, বিয়ে তো খরচা লাগবে। তখন মায় কয় তুমি বিয়ে করো, খরচা আমরা দিমু, গাছ আছে, গাছ বিক্রি করিয়া যে খরচা হয় আমি দিমু। মায় আবার এই কথা কইছে। পরে পাঠাই দেওয়ার পর ওগো বাড়িতে তো অনেক লোক আছে ঢাকা শহরে থাকে, এরা রিক্সা চালায়। ওর বাড়ির পাশে আছে লো, হে এক মহিলা, হ্যাঁ আমার পাক করছিল, আমি যখন বেচালার ছিলাম তখন আমার পাক করছে, হেরা আমার চেনতো, হেরা সবাই আমার আগে থেকেই চেনতো। তখন হেরা জানছে যে এর বিয়ে আমার সাথে হয়েছে, তা কয়েকজন লোকে আমারে ফোন করছে আরে পাঠাই দেওয়ার পরই। বিয়ের পর দাদি আবার কইছে যে বিয়ে হয়েছে, সরা কাবিন হয়েছে, কিন্তু কেউর সাথে কেউর দেহার সাক্ষাৎ হয় নাই। কারণ ওই বিভিন্ন মানুষ, ওই কয়েকজন আমার ফোন করে কইছে আপনি কি বিয়ে করছেন, সরা কাবিন করিয়া তারপর কাপড় চুপড় পাড়াই দিয়েছেন, এটা কি বিয়ে কয়? হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি পারেন এরে ঢাকায় নেন, নিয়ে, এ তো পোলাপান মানুষ, এ তো বিয়ের কিছু বুঝেই না। এইটা আবার আমার মানুষে কইছে, ওগো বাড়ির মানুষে ফোন করিয়া কওয়ার পর তখনই আমি এবার মায়ের আর আব্বারে তাড়াতাড়ি ঢাকায় আনছি। ঢাকায় আনার পরে হ্যাঁ গো, আমি এই আনুষ্ঠানিকভাবে
আনলাম, আমি যে টার্গেট মায়া আমার বউ আগে দেখবে, হ্যাঁ, এইটা আমি মিক্স হইতে দেই নাই, বুঝছেন। পরে মায়া আইছে, মায়ে বউ গ্রহণ করেছে, তারপর আমি গ্রহণ করছি, বুঝলেন। এই আর কি, কারণ আমার তো শক্তি নাই, আমার তো আল্লাহর উপর ভরসা করে চলতে হইবে, আমি এই বুঝে। এরপর ওর আব্বা আম্মা আইছে, মাইয়া দেখতে আইছে, জামাইও দেখে নাই, জামাই দেখতে আইছে, হেরা দিককে থাকবো আকাশ ভেঙে মাথায় পড়ছে। তারপরে বুঝতে দেয় না, এরপর হেরা বেড়াই গেছে, যাওয়ার পর ও আবার কয়দিন পর ওরে বেড়াইতে পাঠাই দিছি, হ্যাঁ, পাঠাই দেওয়ার পরে ওরে হেরা আটকাইছে, হেরা রাইতে দেবে না। ওরে আমি পাঠাই দিয়েছিলাম যে 1-1.5 মাস থাকা। কি বলছে আপনাকে বলেন তো শিল্পী, ঘটনাটা বলেন তো, কি করছে আপনাকে, আটকাইছে না, কি হয়েছে একটু বলেন। আমার আব্বা আম্মা কেউ, আমার আত্মীয় স্বজন রাজি ছিল না। আচ্ছা, আমার দেখার পর তো বিয়ে তো হয়েই গেছে। কিন্তু ওই যে মলম পাটিতে বিয়ে আল্লাহ করাইছে। হ্যাঁ সেটাই। এখন তারপরে কি হলো, শিল্পী কি করছে বলেন, বাপ মা কি বলছে? আমার আমার আশেপাশের মানুষ, আমার আব্বা আম্মা সবাই বলছে ওই জায়গায় যাওয়া যাইব না, জামাই ছোট, জামাই যদি মেয়ের সমান সমান না হয় কেমন দেখা যায়, ফ্যান ত্যান এটা সেটা। যখন আমি ভাবতাছি যে লাইন তো ভালো না, আমার আটকাইবো, এরপর আমি ঢাকা চলে আইছি। একদিন ঢাকা আসার নিজে নিজেই চলে আসছেন? ওই হ্যার ছোট ভাই ছিল, ছোট ভাইরে দিয়ে পাঠাইছি, 2 মাস বেড়াইবে, ছোট ভাই ওরে দিয়ে আইবে। পরে হ্যার সাথে আমি আইসে ছোট ভাইয়ের পড়ছি। সাথে আই পড়ছে। আসার পরে 1 বছর পর আমি দেশে গেছি। আমার প্রথম একটা ছেলে হয়েছিল, তারপরে গেছেন? ছেলে হওয়ার পরে, ছেলে হওয়ার পরে তারপরে গেছি। তাও ছেলেটারে রাখতে পারি নাই, চিকিৎসার অভাবে মারা গেছে, নিউমোনিয়া হয়েছিল। প্রথম ছেলেরা নাই, পরে আমি আর যাইতে দেই না। আর হেরা বেড়াইতেছে, আগে কইছি দেখেন আপনারা বেড়াইতে 2 মাস পর, 1 মাস পর, হ্যাঁ, আমরা, আমি তো আর খুশি না, আপনি তো মাইয়া দেখতেছেন, হ্যাঁ। আর যদি মনে করেন যে না আপনার মাইয়া আমার ভাত খাওয়াইবেন না, তাইলে আপনি আমার কোন লইয়ে যাইবেন, লই যান, হ্যাঁ। এখন আমার সরাসরি কইতে পারে না যে ভাত খাওয়াইবে না। পরে কাকি না বেড়াইতে মাইয়া নিতে হয়, নেয় না মানুষে, তো আমাকে নেবেন, তো নিয়েও দেখবেন, এই জায়গায় ইয়েও দেখেন, তাই এই জায়গায় দেখবেন। এই করার পরে তারপর আই জ্বালায় নেতি রাগারাগি করে, হ্যাঁ, আইয়া একদিন রাগারাগি করছে আমার শ্বশুরে, হ্যাঁ। পরে আমি আর নিয়ে বাড়িতে চলে গেছি, হ্যাঁ, জালগাড়ি নিয়ে। তখন তো মায়া আছে, আব্বা আছে, ওই জায়গায় নিয়ে 6 মাস রাখছি। এখন হ্যাঁ বন্ধ হয়ে গেছে। 6 মাস রাখার পর আবার ঢাকায় আনছি। ঢাকায় আনার পর আমার ওই প্রথম ছেলেটা আইলো, তো 1.5 বছরের মাথায় আর কি আমার ছেলে হওয়ার পরে হ্যাঁ খবর, হেরা তো আইতুই। আচ্ছা, তারপরে ওরা মেনে নিয়েছে? মেনে নিয়েছে, এখন আমরা ভালো হয়ে দেয়। বিয়ের পর তখন ওই কাঠ বিক্রি করে চলতাম কিছুদিন, এরপর কাঠটা বন্ধ হয়ে গেলো, ফেলাক্সি বেরিয়ে। এখন আমার ঘুরে ফিরে ওই আবার ওই লটারিতে, তো ওই লটারি 2 মাস বিক্রি করলে 2 মাস আবার বন্ধ থাকে, তো 2 মাস আমার ঋণ করে খাইতে হয়। এইভাবে করতে করতে আমার এই ঋণের বোঝা বাড়তেছে। বাড়ার পর 2009 সালে একদম ডাইরেক্ট লটারি বন্ধ। লটারি বন্ধ হয়ে গেছে, সরকার নতুন ক্ষমতা আইছে, এরা টিকিট 20 টাকা করবে, আইন টাইন সব নতুনভাবে করতে যাই বন্ধ হয়ে গেছে। তখন আমি 9 সালটা পুরা এই আমি একদম পিছনে পড়ে গেছি। আর আব্বাই 9 সালের ডিসেম্বরে মারা গেল। আব্বাই আমার মরার 2 দিন আগেও কইছে যে বাবা তুই ওই জায়গায় বই ঋণ করিয়া খাও, আমি তো এখনও কাজ করতে পারি, হ্যাঁ, আমি তোর মায়ের লই খাই, আমার আর একটা মাই থাকলে খাইতো না, তুমি ওই মাইয়ে নিয়া বউরে নিয়ে 2-1 দিনের ভিতরে বাড়িয়াও, যতদিন আমি বাঁচতে আছি, তোমার যতক্ষণ লটারি শুরু না হইবে, হ্যাঁ, টিকিট না শুরু হইবে, অতদিন আমি খাওয়াম। এইটা আবার আব্বাই আমার কইছে। আব্বাই কইছে, আমি কইছি ঠিক আছে আব্বা, আমি 10-12 দিন পর, হ্যাঁ, ওরে নিয়ে বাড়ি আম। 2 দিন পরে আব্বাই মারা গেছে, হঠাৎ করে আব্বাই মারা গেছে। তো আব্বাই মারা যাওয়ার পরে তো আর আমাকে কেডা খাওয়াইবে। কিন্তু আব্বাই মারা যাওয়ার পরে আমি খবর পাইয়া তো ওই দিনই গেছি, যাই আব্বারে পাইছি। আব্বারে পাওয়ার পর আব্বার 4 দিনের দিন আব্বার নামে একটু মিলাদ পড়াইছে। তো মিলাদ পড়াবার পর কিছু খাবারও পড়ছে। তা খাবারও পড়ার পর ওই খাবারটা ভাগ করিয়ে ঘরে ঘরে দিতে আসে। তা আমার 4 ভাই তো, আমার মাইজে ভাইয়ের ঘর আলাদা, বড় ভাই আব্বার ঘরেই থাকে, কিন্তু খায় আলাদা। এখন আর আমরা তো আব্বা বাড়িতে গেলে আব্বার লগে খাইতাম, আমরা তো আর আলাদা বুঝতাম না, কারণ আব্বার বড় ঘরে থাকে হইলো আমার বড় ভাই, তা ও ঘরে আমরাও থাকি, কিন্তু আমাকে পাতিলটা আলাদা করে খাওয়ান দিয়ে দিয়েছে, হ্যাঁ। এইটা হইলো নজরুলের পাতিল। আমার তো কোনো পাতিল ছিল না, আমার আব্বার পাতিল ছিল। আমার আব্বার পাতিল কই, তখনই আমি
আর কি সোহে পানি আছে যে আমি এই পাতিল কেমনে ই করবো, আমার তো কোনো ইনকাম নাই, কামাই নেই। হ্যাঁ, আমি তো আর এক সপ্তাহ বাড়ি আইতাম, আব্বার পাতিল আমি খাইতাম। আর আব্বাই মরে গেছে, হ্যাঁ, তা আমার পাতিল আলাদা করে দিল। হ্যাঁ, পরে 4 দিন পর আবার ঢাকায় আইছি। ঢাকায় এই বিভিন্ন অফিসে মানুষ চেনেন আমারে, আর সবাই আমারে কইছে যে তুমি একটা কাজ করো, টিকিট যেহেতু বন্ধ, তোমার এলাকার লোকের এমপির কাছে যাও, যাইয়া কিছু টাকা পয়সা লও, নিয়ে একটা দোকান দাও। আমি গেছি, একটা দরখাস্ত নিয়ে ওই জায়গায় দিয়েছিলাম, বুঝছেন, এই ঢাকায়। দেওয়ার পরে ওই এমপির কাছে আমি যাইতে পারি নাই। তো ওই এমপির যে পিএস, উনি আমার কয় আপনি এটা পাইবেন, হ্যাঁ, আপনি একটু অমুক সপ্তাহে আন। এইভাবে কই আমার 12 দিন গেছি। তো উনি আমার 12 দিনের পর আমার কয় টাকা আপনি আইসেন, ভালো হয়েছে, টাকা পাস হয়েছে, কিন্তু এই টাকাটা আপনার জালুঘাটি যাইয়ে আনতে হইবে। কারণ আমি কয় টাকা জালুঘাটি যাই আনতে হবে, আমি দরখাস্তের টাকা তো একটা দোকানের টাকা লিখে দিছি। পরে কয় 3000 টাকা। তো আমি কই 1300 টাকা আমার খরচ হয়েছে, এই জায়গায় আইতে আর যাইতে 1300 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, আবার এই 3000 আবার যেমন জালুঘাটি আনতে আরও খরচ হইবে, আমার আর লাগবে না। এই কই আর আমি টাকা আনি নেই। তো ওই আমি ঋণ করে খাইতে খাইতে 2009 সালটা গেল আমার, আর দোকানও দিতে পারলাম না। 10 সালে আমি ওই একটা দোকান দিই, আমার হাইকোর্টের কয়েক ছাড়ে কিছু টাকা দিছে, হ্যাঁ, টং দোকান আর কি। এরপর এই আর ওই আদম ব্যবসা করে এই এক ছাড়ে টাকা দিছে, এই দিয়ে দোকান বানাইয়া এবার এই দোকান শুরু করি। চা পান বিছি আর রং চা বিক্রি করি, ফেলা তো আবার জাগাইতে পারি না। এইভাবে দোকানদারি করি, আর মাঝে মধ্যে লটারি বেরিয়ে না, লটারি বিক্রি করে ঘর ভাড়া দিই। এইভাবে চলতেছি। হ্যাঁ, তো 2008 সালে আমার হইলো ওই পোলা, হইলো প্রথম পোলা, ওই মেহেদি যে আছে এখন। তারপর 11 সালে মায়ে মারা গেছে, 11 সালে আবার 10 সালে আবার আমার পোলা হয়েছে মেজো পোলাই নাইম। ওই যে পানের দোকানদারি করতাম, চা পানের দোকানদারি করতাম, তো 19 সাল পর্যন্ত করছি। তারপর আমার ওই বাচ্চা দুইটার স্কুলের খরচ, তারপর একটু ভালো স্কুলে পড়াইলে কোচিং মাস্টারের বেতন। আপনার বাচ্চা কয়টা টোটাল? 2টা ছেলে, একটা মেয়ে। আচ্ছা, তারপর? হ্যাঁ, কারণ ওই বাচ্চা 2টা স্কুলে পড়াইতে গেলে আমার টাকা লাগে, মাস্টারের বেতন লাগে, ঘর ভাড়া 5000 টাকা লাগে, আমার দোকান দিয়ে হয় না। আর এই বাচ্চা 2টা আমার লেখাপড়া করাইতে পারতেছি না, স্কুলে পড়ে কিন্তু মাস্টারের বেতন দিতে পারি না। বড় ছেলে কোন ক্লাসে পড়ে? বড় ছেলে এবছর 5-এ। 5-এ। কিন্তু এখন তো এই টাকার জন্য ভর্তি করাইতে পারিনি, বই ভর্তি। আপনি কি এখনো দোকান করেন? না, দোকান আমার নাই। 19 সালে আমি দেশে গেছি খামার করতে, যে আমার এই দোকান দিয়ে তো ভবিষ্যৎ হইবে না। পরে আমার ওই যেটু জমিন আসলো আব্বার পাইছি বাগে, ওই জমিনটু কিছু টাকা ঋণ হয়েছি, এই টাকারও চাপ দিছে। পরে আমি ওই টাকাটা জমিটা থুইয়া ওই হাঁস মুরগির খামার করতে গেছি, করছি। কিন্তু বাসাও ছাড়ে চালাম না, দোকানও ছাড়ি নাই, যে আগে আমি ওইটা রানিং হইলে তারপর আমি বাসার দোকান ছাড়বো। পরে ওই জায়গায় আমি খামার চালু করে করতেছি কাজ। এইদিকে এই যে করোনার জন্য দোকান আর এনি করতে পারে নাই, তো ওনারও আবার ও বসতো দোকানে? ঘরের লাগে আমার দোকান। আচ্ছা, তো ওই দোকান করতো, তো ওরা তো সংসারটা চলতে পারতো। আমি ওই হাঁস মুরগি পাইলিয়া যখন আমার ইনকাম শুরু হতো, তখন আমি বাসা ছাড়বো, তারপর দোকান ছাড়বো, তারপর এখন নিয়ে যাবো। কিন্তু এই যে করোনার জন্য লকডাউন দেবে, সব বন্ধ থাকবে, এরপরে এরাও আমার দেশে চলে গেছে, দোকান ছিল বন্ধ। অন্য এক লোক ওই দোকান আবার নিচ্ছে, এখন দোকানও নাই? এখন দোকানও নাই, দোকানও নাই। আর হাঁস মুরগি খামার করতে যাইয়া আমার যে টার্গেট, এই যে টাকা 2 লাখ টাকা আমার খালি গড়ে, আর ওই একটা বাচ্চা ফুটানোর মেশিনও আমি কিনছি, এই যে হাঁস মুরগির বাচ্চা ফুটায়। আপনার নিজের জমিতে এগুলো? হ্যাঁ, নিজের। হ্যাঁ, ঝালকাঠিতে? জালকাঠিতে। ওই যেই জমিটা আমি বিক্রি করছি, কিন্তু দলিল করে দেই নাই, ওই জমির উপরেই। মানে জমি এখন আপনার নিজের না? জমি টাকা জমি হয়ে যাবে, তবে আমার কন্ট্রাক্ট আসলো যে আমি খামার করবো না, আমার ইনকাম ভালো হইবে। 26%। আচ্ছা, এইটুকু জমির উপরে আপনি বিক্রিও করে দিয়েছেন অলরেডি? এইটি সবই বিক্রি করা এখন জমি। এই বিক্রি করেই খামার টামার করছিলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। ও মানে এটা হচ্ছে যে আপনি খামার করবেন, তারপরে ওনাকে ইয়ে করে দিবেন? হ্যাঁ, ওই যদি আমি টাকা দিতে পারি খামার করে, তাহলে তো আমি জমিন আর দলিল করে দেব না, কিন্তু স্ট্যাম্পে লিখিত হয়েছে, মানে বিক্রি হয়েছে, দাম হয়ে গেছে, টাকাও দেওয়া হয়ে গেছে। তাহলে জমি এখন তাকে দিয়ে দিতে? এটা কাগজে লিখিত, তারে আমি দিয়ে দেব, কিন্তু মুখে হইলো বন্ধ। খামার আমার ঘরটার ওইভাবে সবই আছে, কিন্তু ওই যে হাঁস মুরগি করতে যখন ক্যাশ লাগবে,
এই ক্যাশ টাকা আমার আরো কয়েকজনের টাকা দেওয়ার কথা ছিল, যে এই জমিটা আমি আচ্ছা রয়ে গেছে, কেউ আর আমার টাকা দেয় না। কি করবেন? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মনে করেন আপনি অনুষ্ঠানে আসেন নাই, আপনি কিবরিয়ার কাছে গল্প বলেন নাই, আপনি গল্প আমি এখন রেকর্ড করতেছি, প্রচার আমি নাও করতে পারি, সবই হতে পারে না? আপনার পরিকল্পনা কি? কি করবেন? মাথায় কিছু আসে এই বাচ্চা কাচ্চা বউ নিয়ে? এখন আমি যদি তারপর আমার তো একটা প্ল্যান আছে। হ্যাঁ, ওই প্ল্যান হইলো আমি আবার একটা দোকান দিব। হ্যাঁ, দোকান দিয়ে ওই চাপানের দোকান, রিজিকের মালিক আল্লাহ, এইটা করবো। হয়তো আমার ওই জাগা আর ঘর এগুলি আর ওই না পারবো না আমি। হ্যাঁ, আর বাচ্চা মানুষ করতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমি ওই যে কোনোদিন রাস্তায় যাই নাই, 2 টাকা চাই নাই, জীবনও চান নাই? না। আর ওইটা আমি পারবো না। মানে যেভাবে হোক দুমুঠো খাওয়ার ব্যবস্থা করতে পারবেন, কিন্তু বাচ্চাদের লেখাপড়ার হবে না, এটা পারবো না। আমার এমনি টাকার দরকার নেই, শুধু আমার বাচ্চা 2টা মানুষ হইলেই আমি আর কিছু চাই না। একটা তো দুধের বাচ্চা, 7 মাস বয়স। আর 2টা ছেলে তো। বড় বড় 2টা ছেলে। বড় ছেলেটা প্রতিবন্ধী ওনার মতোই। আচ্ছা, মানে একদম সবার বড় যেটা। হ্যাঁ, আমার চেয়ে বড় হইবে। আর বাচ্চাটা যেটা সেটা তাকে সাথে করে নিয়ে আসছেন। আচ্ছা, মেয়েটার কি অবস্থা? বাচ্চাটার ও ঠিক আছে? হ্যাঁ, মেয়েটা আমার মতো। মেয়েটা ঠিক আছে। বড় ছেলেটা ব্রেনটা ভালো, লেখাপড়ায় ভালো। হ্যাঁ, মানে শারীরিকভাবে আপনার মতো। আচ্ছা শিল্পী, আমি একটা কথা বলি আপনাকে, 16 বছরের সংসারে কখনো মনে হয়নি আপনি ভুল করেছেন সিদ্ধান্ত নিতে গিয়া? কোনোদিন মনে হয় নাই। কষ্ট হয়েছে, ঈদ কুরবানি গেছে, মানুষের সবাই কাপড় চোপড় কিনছে, আমি না কিনতে পারলেও আমার কাছে ভালো লাগছে। এই ভালো লাগছে, উনি কষ্টের মাঝেও আমারে কোনো জায়গায় কাজে কামে দেয় নাই, আর উনিও কারোর কাছে 2 টাকার জন্য হাত পাতে নাই। এদিক দিয়ে আমি আমার অনেক রোজার ভালো মাসে লাগছে। আমি আরে কইছি, দেখো আমি কিন্তু টাকা কামাই করে আনতে পারি, রোজার মাস তো অনেক টাকা কামাই করতে পারবো। খালি এই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। দাঁড়াইলে আমি তোমার সব কিনে দিতে পারবো। আমার কইছে যাইয়েন না, এগুলি দরকার নাই। হ্যাঁ, আমাকে মার্কেট করা লাগবে না। কিন্তু আমার এখন বর্তমানে যে অবস্থা, হ্যাঁ, আমি এই দোকানটা ছাড়াই আমি বেশি কষ্টে পড়ে গেছি। প্রথম কথা হচ্ছে দর্শক, যারা দেখছেন এই অনুষ্ঠানটা, আপনারা দেখবেন যে আমি যতগুলো এপিসোড এখানে উপস্থাপন করেছি, লাইভ বলেন, ব্র্যান্ডিং বাংলাদেশ বলেন, বা অন্যান্য কিছু বলেন না কেন, প্রত্যেকটা অনুষ্ঠানের পেছনেই, প্রত্যেকটা গল্পের পেছনেই একটা মেসেজ থাকে। আজকের এই গল্পের অদ্ভুত সুন্দর একটা মেসেজ হচ্ছে শিল্পী এবং তার হাজব্যান্ড। নজরুল ভাইয়ের মতো অনেক নজরুলই বাংলাদেশে আছেন, কিন্তু শিল্পীর মতো কয়জন শিল্পী আছে? এটা একটা অসাধারণ মেসেজের জায়গা, এক। আর 2 নাম্বার হচ্ছে যে উনি আসলে সন্তানদের জন্য আপনাদের কাছে ভিক্ষার হাত পাততেছে না, উনি চাচ্ছে যে ওনার সন্তানদের কোনো রকমভাবে একটা লেখাপড়ার ব্যবস্থা যেন হয়। এবং আমি বিশ্বাস করি সেটা আমার উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ অনুষ্ঠানের শক্তি আছে, সেই ব্যবস্থাটা হয়তো বা হয়ে যাবে। আমার না শুধু আপনাকেই প্রশ্ন করতে ইচ্ছা করতেছে শিল্পী, আমি জানি না এই প্রশ্নগুলো আপনাকে লোকজন কখনো করে না। আপনি যখন ওনাকে নিয়ে যান রাস্তাঘাটে, বের হন, তখন আপনার জামাই উনি মানুষজন খেপায় না, মানুষজন তাকায় না অন্য চোখে? তাকাই থাকে বলে এদিকে আমি যদি বলি যে উনি আমার হাজবেন্ড, তখন আমার মুখে দিয়ে তাকাই থাকে। লজ্জা লাগে না আপনার? না, কেন? আমাদের হলে তো লজ্জা লাগতো যে কি পরিচয় করাই দিব বা এরকম কিছু। আমার কাছে কোনো সময় লজ্জা লাগে না। মানুষে যদি জিজ্ঞাসা করতো উনি কে, বলতাম উনি আমার হাজবেন্ড। উনি বলে পরিচয় দেয় আপনার? আমি কইতে দেরি করি, আমি সহজে কই না, কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি কয় উনি আমার হাজবেন্ড। কয় এতটুকু মানুষ তোমার হাজবেন্ড, তুমি একটা কত উঁচা লম্বা মেয়ে। কপালে ছিল, আল্লাহর হুকুম না এলে পরে তো। আপনি নিজেকে দুঃখী মনে করেন, অথচ আমি দেখতেছি আপনার মতো সুখী মানুষ অনেক হাজবেন্ডই না, জানেন? আমি সুখী। আমি তো কালকে হয়তো আপনার কইছিলাম, কি আপনার খেয়াল আছে কিনা জানি না, আমার পাশে 17টা বাড়াইতে আছে। আমি হেগো জামাইয়ের বোর ব্যবহার দিই, সমাজে দেখি, হ্যাঁ, হেরাও দেখে আমার বোর আমার, হ্যাঁ, সবাই প্রশংসা করে। কারণ আমি যদি টয়লেটে গেলেও আমার বদনিটা আগাই দিয়ে, হ্যাঁ, আমি গোসল করতে গেলে আমার কিন্তু পোলাপানের মতো। আপনার এই এপিসোড অনেক জামাই তার বউকে দেখাবে আজকে, আমি এটা নিশ্চিত। এই জন্যই আছি, আমার এটাও একটা। আপনি মিয়া জামাই ভাগ্য নিয়ে দুনিয়াতে আসছেন। অসাধারণ, আমি অসাধারণ, সুখী। আমি মাইন্ড ব্লোয়িং। এই আমার হে যে আমার যতটুকু ভালোবাসে, কোটি কোটি টাকা দিয়ে এই ভালোবাসা পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। আপনার বাকি জীবনের দায়িত্ব আল্লাহই ঠিক করে দেবেন। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ আপনার রিজিক দিয়ে পাঠিয়েছেন। আমি এরকম গল্প শুনেছি যে পাথরের মধ্যে পোকা থাকে, সেই পোকার রিজিক আল্লাহ ব্যবস্থা করে থাকেন, তিনি মহামহিম। তো সেই জায়গাটা থেকে টেনশন করার কোনো কারণ নাই। আপনার ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে, আমি দোয়া করি। আর যেহেতু আপনি এসেছেন আমাদের অনুষ্ঠানে, আসার পরে আমাদের অনুষ্ঠানে যেটা হয় যে এইরকম প্রয়োজন নিয়ে যারা আসেন তাদের আমরা যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দিই উইথ কন্ডিশনটা হচ্ছে এরকম যে দেখেন
ফোন নাম্বার যখন আমরা দিয়ে দিব বা আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা যখন আমরা করে দিব, তখন বিভিন্ন ধরনের মানুষজন আপনাদেরকে ফোন দিবে। এটা ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, বদ মানুষ আছে, হ্যাঁ? তো এই বিষয়গুলো আপনি ভালোর দ্বারা উপকৃত হবেন না খারাপের দ্বারা অপকৃত হবেন সেটা কিন্তু আপনার। এই বিষয়ে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস কিংবা আমি কোনো ধরনের কোনো লায়াবিলিটি নিব না। তো সেই জায়গাটা থেকে আপনি চাইলে যদি কেউ আপনাকে সাহায্য করতে চান আপনার পরিবারের জন্যে বা অন্য কোনো বিষয়ে আপনি যোগাযোগের জন্য চাইলে আপনি নাম্বার দিতে পারেন। আপনি কি রাজি আপনার নাম্বার দেওয়ার জন্য? আচ্ছা, তাহলে আপনি দুটো নাম্বার আপনি আমাকে বলেছিলেন, বলেন, সমস্যা নেই। গ্রামের হলো 01717 হুম, 535599। আবার বলেন। 01717 হুম, 535599। আচ্ছা, আরেকটা। আর একটা বাংলা লিঙ্ক 01977 হুম, 535599। আবার বলেন। 01977 হুম, 535599। না, এই দুইটা আমার, হ্যাঁ একটা নাম্বার আছে। হেডটা হলো 01। এই তিনটা নাম্বারই কি বিকাশ করা আছে? এইটা হেডটা হইলো করা, কি ওই নগদ? না, হেডটা বিকাশ করা, ওই নগদ হইলে বাংলা লিঙ্ক। নগদ বাংলা লিঙ্ক। আর প্রথমে যেটা বললেন ওইটা? ওরা বিকাশ আর হেডটাও বিকাশ। আর ওই বাংলা লিঙ্কটা হচ্ছে নগদ করা আছে। তাহলে বলেন ওনার নাম্বারটা বলেন। দেখি 0170707 018 744। আরেকবার বলেন। 01707 018 744। এই তিনটা নাম্বার ওনারা দিলেন। এই তিনটা নাম্বারে আপনারা ভিডিওর স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাবেন এবং এই তিনটা নাম্বারে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং চাইলে ওনাদের যে অবস্থা আছে সেখানে আপনারা কিছুটা হলেও হেল্প করে ওনাদের অবস্থার পরিবর্তন করতে পারেন। শিল্পী, আমি খুব খুশি হয়েছি। আমি মনে প্রাণে দোয়া করি আপনি আজকের অনুষ্ঠানে এসে লাখ লাখ লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি পৌঁছে গেলেন। বাকি জীবনটা এই পরিমাণ ভালোবাসা থাকুক ওনার প্রতি। আর আপনিও আপনাদের দুজনের যেই ভালোবাসার জায়গাটা সেটা যেন অটুট থাকে হাজব্যান্ডের জায়গাটা থেকে, এই দোয়াটাই আমি করি। অসাধারণ গল্প, অসাধারণ গল্প। আপনার জীবনে কি এমন কোনো শখ আছে ওয়াইফের ক্ষেত্রে যেটা আপনি পূরণ করতে পারেন নাই বা বলা হয়নি কখনো? আপনি চাইলে অনুষ্ঠানে বলতে পারেন। আছে আমার এইটা দুইটা শখ আছে। আমি বিয়ে করছি, আজ পর্যন্ত শ্বশুর বাড়ি যাইতে পারি নাই। আচ্ছা, আমার শ্বশুরে মারা গেছে, তাও আমি যাই নাই। কেন জান নাই? আমি এইরকম একটু, উনি কোনো সময় যায় নাই, আমার বিয়ের বয়সেও একদিনও যায় নাই। এই জন্য আমি যাই নাই। এইটা আমার একটা শখ। আপনি শ্বশুর বাড়ি যাবেন? তো এইটা একটু কষ্ট, মানে যাওয়ার ইচ্ছা আছে? যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি দুইটা জিনিস চিন্তা করছি যে আমি হয়তো মানুষের এক অর্থ থাকে, নাইলে তার একটা সৌন্দর্য থাকে। আমার তো সৌন্দর্যও নাই, অর্থও নাই। আমি যদি টাকা পয়সা থাকতো, ওইভাবে টাকা পয়সা দিয়া শ্বশুরবাড়ি সব কিছু নিয়ে যাইতে পারতাম, তাও মানুষ মনে করতো যে ছেলেটা খাটো হইলো, পয়সা করি আছে, অর্থ সম্পদ আছে। আমার ওই দিনও আল্লাহ দেয় না, আর আমি যাইতেও পারি না। যাওয়ার শখ আছে। আরেকটা চেন দেবো, হ্যাঁ, কিন্তু করে উঠতে পারেন? কানের দেবো, আজ পর্যন্ত পারি নাই। আজ পর্যন্ত পারেন নাই? এইটা বিয়ের সময় আমার কথাও ছিল দেওয়ার, কিন্তু পারেন নাই? না। কষ্ট হয় না শিল্পী এই যে দিতে পারলো না? কষ্ট হয় না? 3টা পোলাপান আছে, ওগুলো মুখের দিয়ে তাকাইলে আমার কষ্ট দূর হয়ে যায়। একটা অসাধারণ জীবন গল্প, একটা অসাধারণ গল্প আজকে উঠে আসলো লাইফে। এরাই আসলে আসল মানুষ, এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আমি দোয়া করি আপনাদের জন্য, অনেক ভালো থাকেন আপনারা। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারাও অনেক অনেক ভালো থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে লাইফের এই পর্বটি এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।